শেখ হাসিনা খারাপ ছিল। আপনি আমাকে বলেন আওয়ামী লীগের খারাপ দল, আপনি নির্বাহী আদেশে তাকে নিষিদ্ধ করছেন। নির্বাহী আদেশ আপনি দিতেই পারেন, নির্বাহী আদেশটা কে সই করছে? আপনি কে ভাই? তারপর আপনি করেন। জাহিদুর রহমান আওয়ামী লীগ নিষিদ্ধ হয় নাই। না না, আওয়ামী লীগ তো ইলেকশন করতে দিচ্ছেন না ভাই। হয় নাই। আচ্ছা, আওয়ামী লীগ কি নৌকা মার্কে থাকবে? আমাকে বলতেন, আমাকে শেষ করেন, তারপর আপনি বলেন। আপনি আমাকে বলেন, আপনারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করছেন, একটা ঐক্য ছিল না আপনাদের 5ই আগস্ট পর্যন্ত? সেই ঐক্য তো এখন একটু ভঙ্গুর অবস্থায় আছে। আপনারা নিজেরা নিজেদের বিরুদ্ধে কথা বলছেন। আপনারা ফ্যাসিবাদ বিরোধী ঐক্য করেন, ইনক্লুসিভ নির্বাচন করেন, আওয়ামী লীগের বিরুদ্ধে ফ্যাসিবাদী ঐক্য করে তাদেরকে সহায় দেন। না, সেটা না, আওয়ামী লীগ স্বতন্ত্র নির্বাচন করতে পারবে না, এই কথা কোথাও নাই। স্বতন্ত্র নির্বাচন আওয়ামী লীগ করবে কেন? দ্যাট ইজ নট আওয়ামী লীগ। না না, আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল। আওয়ামী লীগের যদি হ্যাডাম থাকে, তাদের যদি চোর ডাকাত বাটপার যেগুলো আছে তার বাইরে কেউ যদি নির্বাচনে দাঁড়ায়, স্বতন্ত্র করুক। আমরা দেখতে চাই তাদের কত বড় শক্তি আছে। আসলে জামাত বাংলাদেশের সবসময় 3-4 নম্বর দল, যেরকম নাকি আগের বার হতো। আওয়ামী লীগ কি করেছে? জাতীয় পার্টিকে টাইনে আইনে প্রধান বিরোধী দল বানাইছে। হইতে পারছে? ওর তো এটা হওয়ার যোগ্যতাই নাই। এই দেশের রাজনৈতিক দল হলো বেসিক্যালি 2টা, আওয়ামী লীগ আর বিএনপি। জনাব মাসুদ কামাল, আমরা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে সুযোগ পেলাম, সে সুযোগকে কতটা এই মুহূর্তে কাজে লাগাতে পারছি সেটি একটি প্রশ্ন। এবং মুক্ত সাংবাদিকতা কিংবা মুক্ত গণমাধ্যমের যে কথা আমরা শুনি, গণমাধ্যম এখন কতটা মুক্ত? গণমাধ্যম কতটা মুক্ত এটা আসলে অনেক কিছুর উপর নির্ভর করে। দেখবেন আপনি যে খাঁচায় কিছু পাখি থাকে, শেকল দিয়ে বাঁধা থাকে, অনেক সময় পাখিকে ছেড়ে দিলেও সে উঠতে চায় না, উঠতে পারে না। তো তাকে তো আপনি আসলে শেকল দিয়ে বাঁধেন নাই, তার মনোজগতে তাকে আপনি বন্দি করে রেখেছেন। সে চিন্তা করে আমি এখান থেকে বেরিয়ে, 1 নম্বর হতে পারে সে উঠতেই ভুলে গেছে, আরেকটা হতে পারে সে চিন্তা করে এখান থেকে যে আমি যাব, আমি খাবার পাবো কোথায়? খাবার যে সারা দুনিয়াতে ছড়িয়ে আছে এটা সে ভুলেই গেছে। তো আমাদের গণমাধ্যমগুলোর অবস্থা এরকম হয়েছে। আমাদের গণমাধ্যমকে হয়তো কেউ আটকাচ্ছে না, দরজা খুলে দিয়েছে, কিন্তু গণমাধ্যম উঠতে জানছে না। গণমাধ্যম মনে করছে আমি তো সরকারের কাছ থেকে, ক্ষমতার কাছ থেকে কিছু পেয়ে অভ্যস্ত। আমি আপনাকে একটা ছোট্ট এক্সাম্পল দিই। 5 তারিখে এই যে জুলাই বিপ্লবের যে একটা বার্ষিকী পালিত হলো, এই দিন দেশের 170টা পত্রিকায় ক্রোড়পত্র দেওয়া হয়েছে, 2 পৃষ্ঠার ক্রোড়পত্র। এবং এই ক্রোড়পত্র কিন্তু বিশাল ইনকাম ওদের জন্য। এক একটা ক্রোড়পত্রের জন্য তার মধ্যে 5 লাখ টাকা করে পেয়েছে। আমি যতটুকু জানি, কারণ আমার অনেক পত্রপত্রিকাতে আমার বন্ধু বান্ধব আছে, আমি যতটুকু জানি দেশের অনেক পত্রিকা, এগুলি কি পত্রিকা? ঢাকার 70টা পত্রিকা আর ঢাকার বাইরে 100টা পত্রিকা, সবগুলো দৈনিক। কিন্তু ঢাকার 70টা, এখানে যত লোক আছেন আমি যদি আপনাদেরকে চ্যালেঞ্জ করি, আপনি ঢাকার 20টা পত্রিকার নাম বলতে পারবেন দৈনিক পত্রিকার? এটা ঢাকার 70টা পত্রিকা কোথেকে আসলো? এদের সবাইকে আপনি 5 লাখ টাকা দিলেন। এটা কার টাকা দিলেন ভাই? আপনার বাবার টাকা? আপনি জনগণের টাকা দিয়েছেন। যে রিক্সাওয়ালা একটা দেয়াশালাই কিনে 2 টাকা দিয়ে, আপনি তার কাছ থেকে টাকা নিয়েছেন। তার টাকা আপনি মুক্ত হস্তে বিলি করতেছেন কতগুলি বাটপারের কাছে। এই পত্রিকা মালিকগুলো, এদের কোনো ভূমিকা নাই এই ডিএপি থেকে বিজ্ঞাপন নেওয়া ছাড়া। তো ওদের এখানে যে লোকগুলো কাজ করে, পেটের দায়ে কাজ করে, আমরাও কাজ করি। ওই মালিক যেভাবে বলবে সেভাবে আমি চলবো। ওই মালিকের কাজ হলো সরকারের স্তুতি করা, সেই স্তুতিগুলো আমি করতেছি। তো আমাকে তো আপনি বলছেন তোমাকে আমি খাঁচার মুখ খুলে দিয়েছি, তুমি এখন ওড়ো। আমি কি করে উঠবো? আমি তো জানি না কিভাবে উঠতে হয়। কাজেই সাংবাদিকতা মুক্ত হওয়াটা ভাই এটা বিচ্ছিন্নভাবে হবে না। পুরো দেশ যদি মুক্ত না হয় তাহলে সাংবাদিকতা মুক্ত হবে না, আমলা মুক্ত হবে না, প্রফেশনালরা মুক্ত হবে না, রাজনীতিবিদরাও মুক্ত হবে না। কেউ কি মুক্ত হয়েছে? কেউ মুক্ত হতে চায় না তো আসলে, কারণ আপনি সেই এনভায়রনমেন্টটা তৈরি করতে পারেন নাই। কাজে মুক্ত সাংবাদিকতা করবে। এবং এটাও সত্য কথা, আমি অনেকে আলাপ করে দেখেছি, 5 লাখ টাকার মধ্যে ক্ষেত্র বিশেষে 2 লাখ থেকে 1 লাখ টাকা পর্যন্ত দিয়ে আসতে হয়েছে। কাকে দিয়ে আসতে হয়েছে? সেটা আগে যেটা ডিএপি থেকে নিত, ওখানে আবার একজন ছাত্র প্রতিনিধিও পড়ছে, তাকেও দিয়ে আসতে হয়েছে। তো এগুলো যারা দিয়ে এসেছে আমি তাদের কাছ থেকে শুনেছি, ইজ রিয়েলিটি। তো আপনি কি চেঞ্জ করছেন? সরকার, আগের সরকার যে আমরা যাকে বলি, যে সরকারকে আমরা তাড়ালাম, শেখ হাসিনা সরকার, স্বৈরাচারী সরকার, খুব খারাপ সরকার, পৃথিবীর সবচেয়ে খারাপ সরকার যা বলতাম, তার সঙ্গে এই সরকার যেভাবে চলছে কোনো পার্থক্য নাই। নাম দিয়েছেন এটা বিপ্লবী সরকার, নাম দিয়েছেন গণঅভ্যুত্থানের সরকার, কিন্তু কোনো পার্থক্য নাই, একইভাবে চলছে। কোনো একটা কিছু করতে গেলে একইভাবে চলছে। আগে মন্ত্রী হাসিনার সেই লেগেসি বহন করছে এই সরকার। জি, দুইটাই বিপজ্জনক। যদি ওনার কাছে তথ্য থাকে, ওনার উচিত যেটা পাবলিক বলার আগে দুদককে বলা। উনি আবার কি, উনি আবার খালেদা জিয়ার মানে পার্সোনাল সেক্রেটারি ছিলেন, তখন গুরুত্বপূর্ণ ব্যক্তি। যদি বিএনপি ক্ষমতায় আসে উনি আবার গুরুত্বপূর্ণ ব্যক্তি হবেন, পাওয়ারফুল লোক, এত পাওয়ারফুল। এটাও শুনলাম যে অফিসার্স ক্লাবে উনি জোর করে দখল করছেন।
এখন এই লোক যখন ক্ষমতায় আসবে তখন জোর করে কি দখল করবে আল্লাহ জানে, আমি বলতে পারবো না। এটা আপনাদের চিন্তা করার বিষয় আছে। কিন্তু প্রশ্নটা হলো, উনি যখন এই কথাগুলি বলেন, এই কথাগুলি কি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করেন? বিবেচনা? যদি বিবেচনা না করেন, আমি কোনটা ভাববো? আমার মাথার উপর এই সাত্তার সাহেব চেপে আছে, নাকি আমার মাথার উপর 8 জন মানে আপনার করাপ উপদেষ্টা চেপে আছে? এই দুইটা, এটা তো আমার মাথার মধ্যে চিন্তার সৃষ্টি করে। আমি দুই চিন্তাকে নিয়ে ঘুরে বেড়াবো? একটা চিন্তা অন্তত আপনার সুরাহা করেন। এই সরকার পারবে না, এই সরকার পারছে না কেন সেটা আমি বলি। ডক্টর ইউনূস সহ এই সরকারের যতগুলি লোক আছে তার মধ্যে শতকরা 80% লোক, আমরা যে গণ আন্দোলনটা দেখেছিলাম 1 বছর আগে, সেই গণ আন্দোলনের যে চিন্তা, সেই আমি এটাকে চেতনা বলে এটাকে আর ছোট করতে চাই না, কারণ চেতনা এখন একটা গালির মতো হয়ে গেছে। এই গণ আন্দোলনের যে চিন্তা ছিল, আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষাকে বেসিক্যালি ধারণ করেন না, এবং ডক্টর ইউনূস তো করেনি না। ডক্টর ইউনূস কোনো অবস্থাতে আন্দোলনের সঙ্গে ছিলেন না। যদি থাকতেন, যখন ওনাকে এরা ফোন করে তখন উনি ওই হাসপাতালের ওটিতে থাকতেন না, তখন উনি বরং প্রস্তুত থাকতেন কীভাবে দেশে আসা যায়। একজন অপ্রস্তুত লোককে, এবং উনি আরো কতিপয় অপ্রস্তুত লোককে না দেশের দায়িত্বের মধ্যে বসাই দিয়েছেন, যে কারণে দেশ যেভাবে চলা সেভাবে চলছে। উনি উনার কথা চিন্তা করেছেন। উনি একটা লোক, দেশের প্রধান উপদেষ্টা, উনি একটা নির্বাচন দিবেন, সেই নির্বাচনের উপর আমাদের পলিটিক্যাল পার্টিগুলো আস্থা নিয়ে বসে আছে। অথচ এই লোক জেঠা মাহজে কি বললো, যে বাংলাদেশের মানুষকে নাকি টাকা দিয়ে ভোট কেনা যায়। দেশের সাধারণ মানুষেরকে যে ভদ্রলোক এভাবে বিচার করে, তার উপর আমরা আস্থা নিয়ে বসে আছি যে উনি আমাদের একটা অসাধারণ নির্বাচন দিবেন। উনিও বলেন যে আমি ইতিহাসে শ্রেষ্ঠ নির্বাচন দেব। উনি ইতিহাসও বুঝেন না, শ্রেষ্ঠ বুঝেন না, নির্বাচনও বুঝেন না। মাসুদ কামাল, আমরা যেমনটি বিগত 3টে নির্বাচন দেখেছি, বিতর্কিত নির্বাচন বলা হয়, এবং বলা হয় যে নির্বাচন ব্যবস্থাই পুরো নির্বাচনে গিয়েছিল বিগত 3টে নির্বাচনে, এবং ত্রয়োদশ নির্বাচন ঘিরে কিন্তু জনগণের মাঝেও এক ধরনের আগ্রহ তৈরি হয়েছে। কিন্তু দুটি প্রশ্ন আপনার কাছে রাখতে চাই। ত্রয়োদশ নির্বাচন কতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে, সেই সঙ্গে জনগণের কাছে উত্তম বিকল্প থাকবে কি? দেখেন, বিগত 3টা নির্বাচন আসলে বিতর্কিত না, বিগত 3টা কোনো নির্বাচনই হয় নাই। ওটা এক ভদ্রমহিলা চেয়েছেন, যা চেয়েছেন তাই হয়েছে। নির্বাচন বললে তো আপনাকে এর মধ্যে জনগণের একটা পার্টিসিপেশন থাকতে হবে। জনগণ কিন্তু একটা পার্ট, তাই না? নির্বাচন কিন্তু কেবল পলিটিক্যাল পার্টির ব্যাপার না, এটা পলিটিক্যাল পার্টি কোনো প্রপার্টি না, বরঞ্চ এটা জনগণের প্রপার্টি। জনগণ তার মতটা দেবে, সেই মতটা প্রকাশের যে প্রক্রিয়া, সেটা হলো নির্বাচন। সেই হিসেবে বিবেচনা করলে বিগত 3টা নির্বাচন কোনো নির্বাচনই হয় নাই। আমি যদি ওই থিওরিটাকে হাতে রাখি, তাহলে আমি আশঙ্কা করি আগামী নির্বাচনটাও তেমন কোনো নির্বাচন হবে না, ওটাও একটা বিতর্কিত নির্বাচন হবে। আমি আপনাকে বলি, আমি আবারও বললাম যে নির্বাচন হলো জনগণের জন্য। আগামী নির্বাচন দেখেন, এই নির্বাচন, আগামী নির্বাচনে আওয়ামী লীগ আসতে পারবে না। এখন পর্যন্ত যে সমস্ত নমুনা দেখতেছি, এই নমুনাগুলি যদি অব্যাহত থাকে, তা আগামী নির্বাচনে আওয়ামী লীগ থাকবে না। আওয়ামী লীগ না থাকলে, আওয়ামী লীগ যেবার সবচেয়ে খারাপ রেজাল্ট করেছে 2001 সালে, সেইবারও আওয়ামী লীগ কিন্তু 2,28,00,000 ভোট পেয়েছে। আমি ধরলাম তারপর আওয়ামী লীগ অপশাসন করেছে, কুশাসন করেছে, আওয়ামী লীগ মানুষের অধিকার হরণ করেছে, অমুক করেছে, সব আমি ধরে নিলাম। ধরে নিয়ে আমি আওয়ামী লীগের ভোট কমাইতে তারপরেও আমি বলবো মিনিমাম এই দেশে 1 কোটি লোক আছে, 1 কোটি ভোটার আছে, যারা নাকি তাদের জীবনে কোনোদিন নৌকা মার্কা ছাড়া অন্য কোনো মার্কায় ভোট দেয় নাই। মিনিমাম 1 কোটি লোক আছে। আমার প্রশ্ন হলো, আগামী নির্বাচনে এই 1 কোটি লোকের জন্য আপনি বিকল্প কি রাখলেন? আপনি পারেন না। আপনি যত বড় জ্ঞানী হন না কেন, এই 1 কোটি ভোটারকে আপনি ইগনোর করতে পারেন না। শেখ হাসিনা কত বড় খারাপ ছিল, এটা নিয়ে আপনি সারাদিন গবেষণা করেন। তাকে আপনি 20 বার ফাঁসি দেন, আমার কোনো আপত্তি নাই। শেখ হাসিনার এই 3 বারে যত মন্ত্রিসভার সদস্য ছিল সবাইকে আপনি বিচার করেন। আওয়ামী লীগের সেন্ট্রাল কমিটিতে 15 বছরের যারা ছিল সবাইকে বিচার করেন। উপজেলা পর্যায়ে আওয়ামী লীগের কমিটি সবার বিচার করেন, আমার কোনো আপত্তি নাই। কাউকে নির্বাচনে আসতে দিয়েন না। তার এই সবগুলি যোগ করলে সেটা কিন্তু 15-20 লাখের বেশি হবে না। তাহলে যে বাকি যারা ভোটার, তাদের ব্যাপারে আপনার সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার আপনাকে কে দিল? আপনি সিদ্ধান্ত নিয়ে নিলেন, তোমাদের কোনো চয়েস থাকবে না, আমরা যেগুলো দেবো তুমি এইগুলোর মধ্যে খাবা। ভাই, আমি খাই হলো গরুর মাংস, আপনি আমার সামনে এনে দিয়েছিলেন 5 ধরনের মাছ, লাভ তো নাই কোনো। আপনি আমার অধিকার হয়, এটার নাম গণতন্ত্র নয়। এবং এইটা নিয়ে আগামীতে প্রশ্ন উঠবে। আজকে কেউ প্রশ্ন তোলার সাহস পায় না। কারণটা কি? প্রশ্ন তুললে পরে মব আছে, বলবে স্বৈরাচারের দোষর অমুক তমুক বইলা আপনার উপরে চড়া হবে। যারা স্বৈরাচারের সবচেয়ে বড় দোষর ছিল, তাদের হাতে এখন সবচেয়ে বড় বড় লাঠি দেখা যায়, হলো চড়াও। কিন্তু এতে কিন্তু প্রশ্নটা আপনি আপাতত ধামাচাপা দিলেন,
কিন্তু এই প্রশ্ন একসময় উঠবে, এবং যতদিন আপনি এই প্রশ্নকে জিয়াইয়া রেখা আপনি দেশের অগ্রসর করতে চাবেন ততদিন আপনি পারবেন না। একটা কথা মাথায় রাখবেন, বিভক্ত জাতি কোনোদিন অগ্রসর হতে পারে না। আওয়ামী লীগ প্রায় 15 বছরের শাসনামলে জাতিকে, দেশকে বিভক্ত করার চেষ্টা করেছে। জামাতকে বাতিল করে দিয়েছে, বিএনপিকে বলেছে সন্ত্রাসী দল, এগুলি বলে দেশটাকে বিভক্ত করেছে। এখন সেই একই প্রক্রিয়া চলছে, দেশকে বিভক্ত করতে হবে, এবং সেই বিভক্ত করার প্রক্রিয়া আমি মনে করি কোনো ভালো ফল আনবে না। আগামী নির্বাচন যে সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন হবে এটা মনে করার কোনো কারণ নাই। ধন্যবাদ জানাচ্ছি মাসুদ কামাল। এই সমস্ত বিষয়গুলো খুব ছোটোখাটো নয়। দেখেন, অনেক বড় বড় অভ্যুত্থান আমরা যেগুলোর উদাহরণ দিই না, এগুলোর চাইতে অনেক বড় অভ্যুত্থান হয়তো অক্টোবর বিপ্লব, হয়তো অনেক বড় ঘটনা চীনের বিপ্লব, কিন্তু সেখানেও তো একই ক্রাইসিস আসছে। তার মানে মানুষের ইনহারেন্ট যে কিছু ক্রাইসিস আছে, তার সংগঠনের মধ্যে যে সংকট আছে, এইটা হয়তো আমরা অনেক সময় বুঝি না। এটা আমাদের মেনে নিতে হবে যে রাজনীতি হলো সমাজের কর্ণধার পরিচারক। রাজনীতি যতক্ষণ পর্যন্ত পিউরিফাইড না হচ্ছে, রাজনীতি যতক্ষণ পর্যন্ত না পারফেক্ট হচ্ছে, সেই রাজনীতিকে ধারণ করবে, পরিচালনা করবে যে পার্টি, সেটা যতক্ষণ পর্যন্ত ততক্ষণই ডেফট, দক্ষ বা যোগ্য না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এটা আপনি করতে পারবেন না কোনো ক্রমেই। আজকে আমি ধরে নিচ্ছি, যদিও ক্যাম্পেইন করছি না, যারাই শুনছে তাদের সবার জন্যই বলছি, এরকম একটা ধারণা আছে যে এরপর হয়তো বিএনপি যাবে। বিএনপি ঠিক কাজ করবে? আপনি বিএনপি নেতাদের জিজ্ঞেস করে তারা বলবে তাদের নেতা তারেক রহমান এখন কীরকম করে দলটা ঠিক করবার চেষ্টা করছেন। তো শেখ মুজিবুর রহমান এত বড় নেতা ছিলেন, উনিও ক্ষমতায় আসবার পরে বলেছিলেন, কিন্তু যা হয়েছে সেগুলো আমরা দেখেছি। কিন্তু মাহমুদুর রহমান বান্না, একটি প্রশ্ন রাখতেই চাই প্রাসঙ্গিক, সেটি হচ্ছে যে আমাদের ক্ষেত্রে বলা হয় যে আমাদের দেশের বাস্তবতায় রাজনৈতিক দলগুলো নির্বাচনের আগে এক ধরনের চরিত্র দেখায়, নির্বাচনের পর তাদের চরিত্র বদলে যায়। এইটা আমাদের দেশে দেখায়, এটা যদি বলেন, আমি তো মনে করি ডক্টর ইউনূস এরকম কোনো চরিত্র দেখান না। আমি জানি অনেক রকম সমালোচনা করবে, রাজনীতিতে আমার তার অনেক বড় সমালোচনা আছে, কিন্তু আমি নির্বাচিত সরকারের প্রসঙ্গে বলছিলাম না। নির্বাচিত সরকারের কথাও যদি বলেন, তাহলে আবার সব সরকার একই রকম নয়। কারো হয়তো এই ডিগ্রিটা 10, কারো হয়তো 90। আর যদি নির্বাচিত সরকার, তাহলে আমাদের পাশে পশ্চিমবঙ্গ আছে না, পশ্চিমবঙ্গে পরপর দুটো গভর্নমেন্টের কথা আমি বলতে পারি, একটা সিপিএম, ইভেন এখন যে মমতা ব্যানার্জির সরকার আছে, ওদের নামে দুর্নীতির কোনো অভিযোগ নাই সেটা বলবো না, কিন্তু 32 বছর সিপিএম ছিল, ওটা এগোচ্ছিল। আবার ইলেকশন করে কেরালাতে যে গভর্নমেন্টটা ছিল, সেই কেরালা গভর্নমেন্টের নামে অত বড় অভিযোগ ছিল না। কাজে নির্বাচিত সরকার হলেই খারাপ হবে এই ধারণাটা ভুল। কিন্তু পার্টি যদি এমন করে গড়ে ওঠে, নির্বাচন দেওয়ার সময় মনে রাখ আগে দেবো না, আব্দুল্লাহ মিন্টুকে দিতে হবে, টাকা তো ওনারই আছে, মাসল ওনার হাতেই আছে, তো উনি এরকম করে যদি সব লোক ডোমিনেশন দিতে থাকে পার্টি, আর তারপরে বলে না দল তো নির্বাচন করার জন্য টাকা লাগবে, আমরা 300 আসরে তো ভোট করবো, 100 আসরে মাল কামাবো, কে কত দেবে বলো, একটা বাজার দরে লাগিয়ে দিল। কবে কখন থেকে আসলে আমাদের রাজনীতি, আমাদের নির্বাচন এতটা ব্যয়বহুল হয়ে গেল? রাজনীতির নিয়ন্ত্রণটা সত্যিকার রাজনীতিবিদদের হাতে আছে কি? মানে যখন থেকে আমরা টাকার মুখ দেখতে থাকলাম, আমাদের হাতে টাকা আসতে থাকলো, তখন থেকে আমরা টাকার মাহাত্ম্য প্রচার করতে লাগলাম, টাকার কীর্তিকলাপ বাড়াতে লাগলাম। প্রথম বাজেট ছিল কত, 1 লক্ষ কোটি টাকাও তো নয়, কয়েক হাজার কোটি টাকা মাত্র, কিন্তু এখন দেখেন 8 লক্ষ কোটি টাকার বাজেট হয়েছে। তো এখন এইটার চর্চা বেশি শুরু হয়েছে। দেশের উন্নয়নটা যদি আনইভেন হয়, তাহলে ডেফিনেটলি এটা চর্চাও আনইভেন হবে। আনইভেন বলতে আমি বোঝাচ্ছি, মানে ধরেন যে বিরাট ধরনের বঞ্চনা থাকলো, তাহলে সেই টাকা দিয়ে বঞ্চনা আরও বাড়বে। আপনি ওই সিস্টেমটাকে বন্ধ করবার জন্যে ওই যোগ্য নেতৃত্ব এবং কমিটির দুটো বিষয় আমি একসাথে বলছি। আমি মনে করি যে নির্বাচিত নেতাদের মধ্যে সৎ নেতা বাংলাদেশে এবং পৃথিবীতে, বাংলাদেশ হয়তো কম দেখছি আমরা, কারণ এখানে অত ভালো নির্বাচন হয় নাই, কিন্তু পৃথিবীতে অনেক হয়েছে। আর লাস্ট একটা কথা বলি, ধরেন আমাদের কাছে কিন্তু কোনো অপশন নাই, এখন তো নির্বাচন হবে, করতে হবে। সেই নির্বাচনে যারা ভোট পাবে আপনাকে দেখতে পারেন না, তবু আপনাকে মানতে হবে। আপনি কি এক্সপেক্ট করেন? ওই সরকার যেন ভালো হয়। ধরে নিচ্ছি বিএনপি যাবে, কিন্তু বিএনপি আগে তো ভালো কাজকাম করে, সামনে কি ভালো করবে? আমি এরকম একটা সামাজিক চাপ তৈরি করব, যেহেতু আমি ক্ষমতায় যেতে পারছি না, যাতে বিএনপি সোজা পথে চলতে বাধ্য হয়। যদি করতে না পারেন,
তাহলে বিএনপি তার মতো করবে, বা যেই ক্ষমতায় যাবে সে তার মতো করবে। এই ডিসকোর্সটা ইম্পর্টেন্ট, এটা বুঝতে হবে। এবং কালেকটিভলি যখন আমরা বলি যে একটা জাতীয় ঐক্য লাগবে দেশকে এগিয়ে দেবার, তার মানে হচ্ছে গভর্নমেন্ট মানে পজিশন না পজিশন সবাই মিলেই এই সংগ্রামটা করবে যাতে এটাকে কারেকশনের দিকে নিয়ে যাওয়া যায়। আমি মনে করি এইটাই সাকসেসের পথ, এখন কোনো বিকল্প নেই। ধন্যবাদ জানাচ্ছি মাহমুদুর রহমান বান্না। কথা ঠিকঠাক মতো শোনেন না, তার প্রমাণ আমরা এর মধ্যে দেখেছি। টপ কমান্ড থেকে বলা হয়েছে কোনো রকম অনিয়ম দুর্নীতিতে জড়ানো যাবে না, অথচ বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজি দখলবাজির অভিযোগ আছে, এটা বিএনপি নিজে স্বীকার করে। হাজার হাজার বহিষ্কার তারা করেছেন, কিন্তু খেয়াল করুন এই বহিষ্কারের পরও এগুলো যে তারা খুব ভালো শুনছেন তারা। সো বিএনপির এই যে একজন মেইন ক্যান্ডিডেটের সাথে যে স্বতন্ত্র ক্যান্ডিডেটরাও আছেন, এদের যে সংঘাত হওয়ার সম্ভাবনা আছে এটা নিয়ন্ত্রণ করা সহজ হবে না, আমি একমত। এখন আমি যেটা মনে করি আসলে কি করার আছে এটা বাংলাদেশের সামরিক বাহিনীকে খুব টাফ সিদ্ধান্ত নিতে হবে এবং এক্সাম্পল তৈরি করতে হবে। আমি একটা উদাহরণ দিই, বাংলাদেশে প্রায় কথাটা বলি, 100-র বেশি মাজার ভাঙা হয়েছে। 100-র বেশি মাজার কেন ভাঙা হয়েছে জানেন? কারণ 5টা 10টার পর আপনি ইন্টারভিন করেন নাই। ধরুন প্রথম দিকে সরকারের খুব বেশি সক্ষমতা ছিল না, কিন্তু যেদিন 10টা 15টা যখন সরকার একটু শক্তিশালী হলো, যেই মাজার ভেঙেছে আপনি যদি কঠোর পদক্ষেপ নিতেন তাহলে দেখা যেত মাজার ভাঙা হতো না। সো আমি মনে করি এই নির্বাচনটা ঠিকঠাক মতো করা যেতে পারে যখন ক্যাম্পেইনের সময় আসবে। যারাই এই ধরনের কোনো অনিয়ম এবং কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত হবে, যদি সরকার খুব টাফ কিছু সিদ্ধান্ত নেয় পুলিশ এবং সামরিক বাহিনী মিলে, তাহলে আমরা নিশ্চিত থাকতে পারি নির্বাচনের পরিবেশ, আইন শৃঙ্খলার জনিত যে যুক্তি দেখানো হচ্ছে সেটাকে ট্যাকল করা যাবে। আর এটাও ফ্যাক্ট যে আমি আশা করতে চাই, যেহেতু বিএনপি পপুলার পারসেপশন হচ্ছে বিএনপি নির্বাচনে জিতে ক্ষমতায় আসবে, তারাও তাদের সাংগঠনিকভাবে যতটা সম্ভব কঠোর অবস্থান নেওয়ার চেষ্টা করবে এবং অন্যান্য দলও করবে। কিন্তু আমাদের এই নির্বাচনে আসলেই কিছু না কিছু ঘটনা ঘটবে, কারণ আওয়ামী লীগ তার যেসব প্রেফার্ড জায়গা আছে সেসব জায়গায় কিছু নাশকতা করার চেষ্টা করতে পারে, বা আমাদের পার্শ্ববর্তী দেশের তো চেষ্টাই থাকবে আমাদের এখানে যথেষ্ট সম্ভব কেওস তৈরি করা, সবই হতে পারে। কিন্তু এই কেওসের মধ্যে হলেও নির্বাচনটা হয়ে যাওয়া উচিত হবে, কারণ আমরা যত দেরি করব সিচুয়েশন তত আরো খারাপের দিকে যাবে। আবু আলম শহীদ খান, যে প্রশ্নটি আগের অংশে আপনার কাছে ছিল, আপনি বলছিলেন যে অন্তর্বর্তী সরকার নির্বাচনের সময় ঘোষণা করেছে এবং আমরা রাজনৈতিক অঙ্গনে এই বিষয়টিকে কেন্দ্র করে কিন্তু মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করছি। স্বস্তি কি রাজনৈতিক অঙ্গনে ফিরেছে এবং নির্বাচন কেন্দ্রিক যাবতীয় সংকটের অবসান হয়েছে কিনা? না, নির্বাচন কেন্দ্রিক যাবতীয় সংকটের অবসান হয়ে গেছে এটা ভাবার তো কোনো কারণ নেই। কারণ আপনার যে একটা কথা আছে না, যে আপনি যখন চায়ের পেয়ালা নেন তখন চায়ের পেয়ালার সাথে আপনার ঠোঁটের দূরত্ব অনেক সময় যোজন যোজন দূরত্ব হয়ে যেতে পারে। এই দেশে অনির্বাচিত সরকারে থাকাটা খুবই লাভজনক কারো কারোর জন্য, কারণ তারা হয়তো একটা ইউনিয়ন পরিষদের মেম্বার পদেই নির্বাচিত হতে পারবেন না, কিন্তু এখন ধরেন একদম উপদেষ্টা পর্যায়ে আছেন, তাই না? তো তাকে সে তো চাইবে যে না আমি এটা কন্টিনিউ করি, এরকম কন্টিনিউশনের অনেক প্রবণতা থাকে আমাদের দেশে। আপনি যদি দেখেন যে আপনি বলছেন না পেশি শক্তি, কালো টাকা, এইসব একটা প্রশ্ন করছিলেন মিন্টু ভাইদের, তো এইসব প্রশ্নের জবাব দিতে তাদের চিন্তা করতে হয় এখানে কি জবাব দেবেন, তারপর দলের কাছে কি বলবেন। আমরা কিন্তু যদি 75 থেকে 90 দেখি একটা স্বৈর শাসকের সময়, তখন নির্বাচন ঠিক মতো হয়নি, কিন্তু তাদের যে গভর্নেন্স এবং তারা যে ক্যাবিনেট করেছিল সেই ক্যাবিনেটে কিন্তু তারা বাছাই করা লোকজন নিয়ে কাজ করেছে এবং ভালো কাজ করেছে। এরশাদ পিরিয়ডে তো আমরা কখনো দেখিনি যে ইন্টারভেনশন ব্যুরোক্রেসির উপরে, পুলিশের উপরে, বিচার বিভাগের উপরে ইন্টারভেনশনটা খুবই কম ছিল, মিনিমাম। উদাহরণ খুঁজলে আমারও বেগ পেতে হবে কোনো উদাহরণ পেলে। আমরা 91 সালের পরে যখন দেশে একটা পার্লামেন্টারি ডেমোক্রেসি, যখন গণতন্ত্র ফিরে আসলো, তখন আমরা দেখলাম যে পাওয়ারে থাকতে হবে। এবং মিন্টু ভাই কিন্তু এগুলোর সাথে অনেক কাজ করেছেন, উনি দুইটা দলের আওয়ামী লীগের সাথে অনেক কাজ করেছেন এবং বিএনপির সাথে তো কাজ করছেন, সুতরাং উনি জানেন, উনি আমার কথার যদি আমি কোনো ভুল বলে থাকি উনি হয়তো দিবেন। তখন আমরা টাকা আলা লোক খোঁজা শুরু করলাম যে আমার পাওয়ারে যেতে হবে, জিততে হবে। তখন আমরা পেশি শক্তি কার বেশি আছে তাকে খোঁজা শুরু করলাম। এইভাবে আপনার এই যে গণতন্ত্রের সুবাতাসের মধ্যে টাকা, কালো টাকা, পেশি এগুলো ঢুকে পড়ার মধ্য দিয়েও কিন্তু আমরা একটা নির্বাচন ব্যবস্থাটাকে আস্তে আস্তে ওই যে ক্ষয়িষ্ণু করে ফেললাম, যে টাকা থাকবে, পেশি শক্তি থাকবে, তাহলে আমি টাকা দিয়ে কি করবো? আসলে যার কাছে টাকা আছে সে কি করে? সে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করে, যেটা ইনু সাহেব বলেছেন যে জনগণ নাকি 500 টাকা দিলেই ভোট দেয়। খুবই অন্যায় কথা বলা হয়েছে এবং এটা তীব্র প্রতিবাদ হওয়া উচিত সমস্ত রাজনৈতিক দলের পক্ষ থেকে। বাট উনি তো বলেই ফেলেছেন, ওটা তো রেকর্ডেড এখন। তো এখন তারা যেটা করবে সেটা তারা পুলিশকে কেনার চেষ্টা করে, তারা
পোলিং অফিসারদের কেনার চেষ্টা করে, তারা আনসারকে কেনার চেষ্টা করে, তারা প্রশাসনকে কেনার চেষ্টা করে। এইভাবে আমাদের নির্বাচনী ব্যবস্থাটাকে আমরা ভঙ্গুর করে ফেলেছি। এখন যদি একটা ভালো নির্বাচন করতে চায় অন্তর্বর্তীকালীন সরকার, তাদের কিন্তু সেই সুযোগ আছে, বিকজ তারা দলীয় সরকার না। কিন্তু তাদেরকে আবার দলীয় সরকার বলবেন না কিভাবে, আমি জানি না মান্না ভাই কীভাবে দেখবেন এটাকে, নিশ্চয়ই দেখবেন, উনার বক্তব্য আমি শুনতে চাই। তাদের দল তো আছে, ইনু সাহেবের দল হলো এনসিপি, ওটাকে আমি কিংস পার্টি বলি না, ওটা ইনু সাহেবের দল। হ্যাঁ, ইনুস সাহেব নিজে তৈরি করেছেন। ওই যে একটু আগে আমি বললাম না, পুরানো চিন্তা বাদ দিতে হবে, পুরানোদের সরিয়ে দাও, নতুন চিন্তা করতে হবে। ড্যাভোস থেকে শুরু করে আল জাজিরা, বিবিসি এবং যখন বলেছেন তখন সব সময় একটা দল করতে উৎসাহিত করেছেন ছাত্রদেরকে। এইটা বাংলাদেশের যে 24-এর গণ অভ্যুত্থান নিয়ে যখন অনেকে গভীর আলোচনা করবেন, যখন রিসার্চ করবেন, তখন কিন্তু বলবেন, হয়তো স্যারেরা আছেন তারা হয়তো বলবেন যে এই যে ছাত্র গণ অভ্যুত্থানের সাথে যে নায়করা জড়িত ছিল, যাদের যখন পর্যন্ত এই 5ই আগস্ট পর্যন্ত বা তারপরে 8ই আগস্ট পর্যন্ত তারা কিন্তু একটা ট্র্যাকে ছিল, এই মিস ট্র্যাকে পাঠানোর জন্য ইনুস সাহেবকে দায়িত্ব নিতে হবে যে উনি এদেরকে এখানে আসেন। আজকে যদি ওরা বাইরেই থাকতো, ওরা যদি কোনো দল না করতো, তাহলে কিন্তু তারা একটা ভালো প্রেশার গ্রুপ হিসেবে বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের সুশাসন, এসব ক্ষেত্রে অনেক বড় বড় কাজ করতে পারতো। এখন নির্বাচন যদি চান, গড, আমি এটা অনেকবার বলেছি, এখনো বলি, গভর্নমেন্ট অফ দ্য ডে একটা ভালো নির্বাচন। ভালো নির্বাচন বলতে কিন্তু আমি মনে করি না যে 100% ভালো নির্বাচন হবে, এটাকে আপনি 90%, ইভেন 80% হয়তো অ্যাকসেপ্টেবল হবে, বাট আমি একটু 90%-এর উপর জোর দিই, কারণ 90% আমি একটা থ্রেশহোল্ড মনে করি। ওখান থেকে 91, 92, 93% যদি আপনি ভালো নির্বাচন করতে চান, তাহলে কিন্তু সরকার চাইলে, সরকারের সদিচ্ছা থাকলে করা সম্ভব। এখন যে নির্বাচন কমিশন আছে, আমরা সবসময়, এখন তো প্রধান নির্বাচন কমিশনারকে আমরা জুতার মালা টালা দিলাম, কি কি করলাম, তারপর আবার জেলখানায় নিয়ে গেলাম। আপনার যে নির্বাচন কমিশন আছে, আমরা একসময় বলছি না, এই রাজনীতিবিদরা বলছেন, আমার সব মনে আছে, বলছেন যে ফ্রেস্তা, বিএনপি থেকে বলা হচ্ছে, ওখানে যদি ফ্রেস্তা বসে দেন তাহলে নাকি ভালো নির্বাচন হবে। কেন হাসিনা ক্ষমতায় থাকলে তো ভালো নির্বাচন করতে দেবে না। আপনি 12 লক্ষ গণকর্মচারী বা 14 লক্ষ মানুষ এই নির্বাচনের সাথে যুক্ত থাকবে, তারা তো চিন্তা করবে যে তারা কি করবে, তো তাদের উপরে চাপটা কত। আপনি একটা পোলিং অফিসার বা প্রিজাইডিং অফিসার 10 কিলোমিটার দূরে একটা উপজেলা থাকে, একটা জঙ্গলের মধ্যে অথবা চরের মধ্যে অথবা একটা যোগাযোগবিহীন এলাকায় যেখানে ইলেকট্রিসিটি নাই ঠিক মতো, হ্যাচাক লাইট জ্বলাইতে হয়, সেখানে আপনি পাঠিয়ে দিবেন ভোটের বাক্স এবং ভোট সহ, ব্যালট পেপার সহ, সেখানে 10 জন দুষ্কৃতিকারী গেলেই তো ওটা ধরে সিল মেরে ঢুকিয়ে দিতে পারবে। সেইখানে দরকার মানে গডের একদম সদিচ্ছা এবং আন্তরিকতা। সেটা ইউনুস গভর্নমেন্টের আছে কিনা এটা প্রশ্ন করা যেতে পারে, কারণ ওদের একটা দল আছে। তো আমার কাছে মাঝে মাঝে মনে হয় ইউনুস সাহেবের তো নিরপেক্ষ নির্বাচন করার কোনো কারণ নেই, কারণ উনি তাহলে এনসিপির জন্য কি করবেন। এনসিপিকে এখনই যে সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, যে প্রোটোকল দেওয়া হচ্ছে, যে ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি করা হয়, তাদেরকে যেভাবে পুলিশ এবং সেনাবাহিনী, বিজেপির পাহারা দেওয়া হয়, তাদেরকে জামাতি ইসলাম এবং বিএনপির সাথে দাওয়াত করা হয়, এখনও রেজিস্ট্রেশন পান নেই। তো এই ক্ষেত্রে নির্বাচন যখন হবে তখন এনসিপিকে এই সরকার কীভাবে দেখবে। সুতরাং এই দেশে একটা ভালো নির্বাচন করতে হলে আমার মনে হয় আমাদের ফিরে যেতে হবে তত্ত্বাবধায়ক সরকারের কাছে, কারণ তত্ত্বাবধায়ক সরকারের যেটা বাতিল করা হয়েছিল সেটা অলরেডি হাইকোর্টে সেইটাকে বাতিল করার ফলে তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসার সময় আছে। বাট গভর্নমেন্ট কিন্তু আপিল করছে, এবং গভর্নমেন্ট আপিল শুনানি করে না কেন? দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, জাতীয় এজেন্ডা। আপনি গভর্নমেন্ট আপিল শুনানি করে না কেন? আপিল করতে পারেন, আপনি বলতে পারেন যে হ্যাঁ আমরা আপিল করতে পারি, এটা তো আইনানুগ আপিল। আপনি আপিলটা শেষ করেন, আমরা দেখতে চাই আমাদের সুপ্রিম কোর্ট কি বলে। যদি সুপ্রিম কোর্ট এই আপিলটা অ্যাকসেপ্ট করে এবং একটা রায় দেয়, তাহলে কিন্তু একটা তত্ত্বাবধায়ক সরকার করার স্কোপ আছে। আমি মনে করি বাংলাদেশের আগামী সেটা কি ত্রয়োদশ নির্বাচনের আগেই সম্ভব? আবার আপিল শেষ হলেই তো সম্ভব। এবং আমি মনে করি বাংলাদেশের যে নির্বাচনটা হবে, ত্রয়োদশ জাতীয় নির্বাচন, এটা ইউনুস গভর্নমেন্টের পক্ষে সুষ্ঠুভাবে নিরপেক্ষভাবে করা সম্ভব হবে বলে আমি মনে করি না। সুতরাং আমি মনে করি বাংলাদেশে একটা তত্ত্বাবধায়ক সরকার, যদি ওই আইনগত বিষয়গুলো আমরা সলভ করতে পারি, অনেক তো সলভ করতেছি। আপনি আইসিটিতে তাড়াহুড়া করে মামলা করতেছেন না, অনেক মামলা মোকদ্দমা করছেন না, বিচার নাই বলছি, কিন্তু তারপরে বিচার বিভাগ তো কিছু কাজ করতেছে, তাহলে তাকে আপিলটা শেষ করতে দেন, তত্ত্বাবধায়ক সরকার করেন, তত্ত্বাবধায়ক সরকার অধীন নির্বাচন দেন। এখন আপনি যে টাইমলাইন দিচ্ছেন, আমি ইউনুস সাহেবের পক্ষে আছি, আমি সমর্থন করি যে উনি ফেব্রুয়ারি টাইমলাইন ঠিক রাখেন। আপনি ফেব্রুয়ারি থেকে 90 দিন আগে তত্ত্বাবধায়ক সরকার করেন বা 120 দিন আগে করেন, সেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করেন। এই সরকারের অনেক সমালোচনা, এই সরকার একটা এমন দুর্বল সরকার, গত 54 বছর ফেসিবাদী সরকারও শক্তিশালী থাকে, সেটাকে আমরা সমর্থন করি না, বাট এই এত দুর্বল সরকার বাংলাদেশ কখনো দেয়। ধন্যবাদ জানাচ্ছি আবু আলম শহীদ খান। কিন্তু প্রশ্ন তোলা বা এই একটা সাবজেক্ট তোলা তো আপনি বাধা দিতে পারবেন না। এর কারণে যদি বলে ও তো নির্বাচনই চায় না, ওগুলো ভোটের প্রোপাগান্ডার জন্য বলতে পারবেন। আমার বিরুদ্ধে এখন মিন্টু হয়ে দাঁড়িয়েছেন, যদি পারি যেমনি পারি বোঝাতে চাই যে উনি একটা বাজে লোক,
তখন আমি জিতবো কেমনে, এটা করব, এটা আপনি যদি না হয় এগুলো করতে পারবেন না, তা হবে না। আপনি করতে পারেন, আমি যদি একদম লাইনের বাইরে চলে যাই তখন বলবেন যে আপনি ক্রস করছেন, লিমিট ভায়োলেট করছেন, আপনি তখন মামলাও দিতে পারেন বা বিধান একটা নিতে পারেন। বাকি সময় পর্যন্ত নির্বাচন মানে এই প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা আছেই। অতএব জামাত যখন বারে বারেই আপনার বলছে, কি বলে পিয়ার বলছে, তখন বিএনপি বলতে পারে আসলে তো জিততে পারবেন না দেখে বরং শুরু করেছেন নির্বাচনটা দেরি করাতে। ধন্যবাদ জানাচ্ছি মাহমুদুর রহমান মান্না, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। তুষার, একই বিষয়ে আপনার মতামত জানতে চাই। আমরা জানি যে আমাদের নির্বাচন নিয়ে বহির্বিশ্ব এবং আন্তর্জাতিক সংগঠনগুলোরও নজর থাকে, তারাও আমাদের নির্বাচন পর্যবেক্ষণ করে, এবং মাসুদ কামাল যে আশঙ্কাটা প্রকাশ করেছে যে আওয়ামী লীগের সমর্থকরা নির্বাচনের বাইরে থাকবে কিনা, সে প্রশ্নটি আপনার কাছে রাখতে চাই। ত্রয়োদশ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থকরা যদি নির্বাচনের বাইরে থাকে, সেই নির্বাচন কি বৈধতার সংকটে পড়ে? এখানে অনেকগুলি প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন হচ্ছে যে যুক্তি নাকি আবেগ, চেতনা নাকি সত্য, এইটা একটা বিরাট প্রশ্ন। যৌক্তিক কথা সবসময় দেশের পক্ষে থাকে। দেশ যুক্তিহীনভাবে চলেছে বলেই স্বৈরতন্ত্র এসেছে। স্বৈরতন্ত্র, স্বৈরাচার, অগণতান্ত্রিক শাসনে সবই হচ্ছে যুক্তি বিরোধী। সেখানে একজনের কথাই যুক্তি, একজনের কথাই আইন। ফলে যারা যৌক্তিক সমালোচনা করবেন এবং যারা যৌক্তিক কথা বলবেন তারাই মূলত দেশকে ভালোবাসেন, তারা ব্যক্তিকে ভালোবাসেন না। অযৌক্তিকতা সবসময় ব্যক্তি, দল কিংবা গোষ্ঠীর পক্ষে থাকে, যুক্তি সবসময় সত্যের পক্ষে থাকে, এবং মিথ্যাবাদীরাও যুক্তি তৈরি করে যে যুক্তি সত্যের কাছে হেরে যায়। ফলে আমি সবসময় বলবো যৌক্তিক সমালোচনাই হচ্ছে গণতন্ত্রের সবচেয়ে বড় ভিত্তি, এবং যৌক্তিকতার মধ্যে দিয়ে যারা সমালোচনা করবেন তারাই প্রকৃত দেশপ্রেমিক, কারণ তারা নিজের স্বার্থ বিবেচনা করছেন না, তারা যুক্তি দিচ্ছেন। আমি একজনের নাম, আমার দুই পাশে দুইজন বসে আছেন, আমি বলতেই পারি যে এই দুইজন এই কাজটা করেন। দল নিষিদ্ধ হতে পারে। আমি ইনফ্যাক্ট রিসেন্ট এক্সাম্পল দিই। জার্মানিতে গত নির্বাচনে এফডি 20% ভোট পেয়েছে, এফডি 20% ভোট পেয়েছে, ওদের যেহেতু প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিটও 20%, কিন্তু এটা ফার রাইট ফ্যাসিস্ট দল। ওই দল নিষিদ্ধের আলাপ দীর্ঘদিন থেকে জার্মানিতে আছে, আবারও থাকতে পারে। আওয়ামী লীগ, আমি আবারও বলছি, আওয়ামী লীগকে নিষিদ্ধ করবো কি করবো না ডিফারেন্ট ডিবেট, কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থায় ভোটারের দিকে তাকিয়ে একটা ফ্যাসিস্ট, আওয়ামী লীগকে তো আমি ফ্যাসিস্টও বলি না, এটা একটা আটারলি মাফিয়া, একটা ডাকাতের দল, ওকে নিষিদ্ধ করা যাবে না। তারা 20% যারা ভোট দেন তাদের কিন্তু ভোটাধিকার হরণ করা হয় নাই, তারা অন্য কাউকে ভোট দেবেন, তারা অন্য কোনো রাজনৈতিক দল করতে পারেন। আমি তাত্ত্বিকভাবে বলছি, হিজবুত তাহরিরের যদি 2 কোটি সমর্থক বাংলাদেশে তৈরি হয়, হিজবুত তাহরির যে আমার কনস্টিটিউশন মানে না, আমি কি তাকে ওপেনলি রাজনীতি করতে দেবো নাকি তাকে নিষিদ্ধ সংগঠন হিসেবেই রাখবো? সো গণতান্ত্রিক ব্যবস্থার কতগুলো নর্মস আছে, সেই নর্মসের সাথে যে ফিট ইন করে না, আমি থিওরিটিক্যালি বলছি, আবারও আওয়ামী লীগ প্রশ্নে বলছি না, ফিট ইন করে না, তাকে রাজনীতি থেকে নিষিদ্ধ করা বরং গণতান্ত্রিক ব্যবস্থাকে টিকিয়ে রাখার জন্যই জরুরি। আমি আপনাকে এক কথাই বলেছি যে পাবো না। এখন এটাকে এস্টাবলিশ করার জন্য আমি যদি 20টা বাক্য ব্যবহার করি, অর্থ একটাই, পাবো না। কারণ ভাই, যারা আসলে জামাত বাংলাদেশের সবসময় 3-4 নম্বর দল, যেরকম নাকি আগের বার হইতো। আওয়ামী লীগ কি করেছে, জাতীয় পার্টিকে টাইনে আইনে প্রধান বিরোধী দল বানাইছে, হইতে পারছে? ওর তো এটা হওয়ার যোগ্যতাই নাই। তো এখন আপনি এই দলকে নিয়ে আইনে মানাবেন প্রধান বিরোধী দল, হবে নাকি? এটা হবে না, এটাই স্বাভাবিক। আমরা দেশে যারা প্রধান বিরোধী দল থাকবে তাদের রাখবেন আপনি দূরে দূরে রাখবেন। এই রাখাতে এই যে দল ক্ষমতায় যাবে তাদেরও লাভ হবে না, দেশেরও কোনো লাভ হবে না, এবং গণতান্ত্রিক যে পদ্ধতি, আমরা গণতন্ত্র বলে যা বুঝি সেটার কোনো লাভ হবে না। আপনি যতই যুক্তি দেন, জার্মানি নিয়ে আসেন, সুইজারল্যান্ড নিয়ে আসেন, সব যুক্তি উদাহরণ নিয়ে আসেন ভাই, আমাদের দেশের বাস্তবতা হলো এই দেশের রাজনৈতিক দল হলো বেসিক্যালি 2টা, আওয়ামী লীগ আর বিএনপি। শেখ হাসিনা খারাপ ছিল, আপনি আমাকে বলেন আওয়ামী লীগের খারাপ দল, আপনি নির্বাহী আদেশে তাকে নিষিদ্ধ করছেন। নির্বাহী আদেশ আপনি দিতেই পারেন, নির্বাহী আদেশটা কে সই করছে? আপনি কে ভাই? আপনার কি গ্রহণযোগ্যতা ছিল আমাকে আপনি বলেন? আপনার কি অতীত, আপনার কি বর্তমান? ওই যে আপনার আমল নামা নিয়ে তো এক সচিব, সাবেক সচিব তো বসে আছে, সে তো বলতেছে 8টার নাম আছে, ওই 8টার মধ্যে তো আপনিও আছেন। প্রশ্নটা হলো এটা ওদের আইনগত ভাবে আদালতের মাধ্যমে হয়তো হোক, তারপর আপনি করেন। জাহিদুর রহমান, এই বিষয়ে মন্তব্য করতে চাইছেন? আওয়ামী লীগ নিষিদ্ধ হয় নাই। না না, আওয়ামী লীগ তো ইলেকশন করতে দিচ্ছে না ভাই। হয় নাই। আচ্ছা, আওয়ামী লীগ কি নৌকা মার্কা থাকবে? আমাকে বলতে দেন, আমাকে শেষ করেন, তারপর আপনি বলেন। আপনি আমাকে বলেন ব্যালট পেপারে কি নৌকা থাকবে? থাকবে না। তার আর আলাপ করে লাভ আছে? ওই আধ্যাত্মিক আলাপ করে লাভ আছে কোনো? ওই সময় আলাপ করেন আপনি, ব্যাকরণ নিয়ে আসেন, অমুক নিয়ে আসেন, তমুক নিয়ে আসেন, ব্যালট পেপারে নৌকা থাকবে কিনা, দ্যাট ইজ দ্য পয়েন্ট। কারণ আমি বলতে চাচ্ছি এটা আওয়ামী লীগের স্বার্থ নিয়ে আমার কোনো কথা নাই। আমার কথা হলো যে লোকটা সারা জীবন নৌকায় ভোট দিয়েছে তার জন্য আপনি কি রাখলেন?
বৈঠাও রাখবেন না, জাহাজও রাখবেন না, তো সে কি করবে? তার অধিকার তো আপনি ক্ষুণ্ণ করলেন। একটা রাষ্ট্র, একটা সরকার যখন এই ধরনের কাজ করে, সেই কাজটাকে আর আপনি যত খুশি বলেন আমি এটার একটা জবাব দিই। মানে আওয়ামী লীগ কি করবে? আওয়ামী লীগ যদি মনে করে তার জনসমর্থন আছে, পাকিস্তানের তেহরিক ইনসাফের দল নিষিদ্ধ করা হয়েছে, ষড়যন্ত্রমূলক ভাবে ওদের মার্কা নিষিদ্ধ করা হয়েছে, ওরা স্বতন্ত্র দাঁড়িয়ে মুসলিম লীগের চাইতে বেশি জিতেছে, ওরাই একক সর্বোচ্চ দল হয়েছিল। আওয়ামী লীগের যদি হ্যাডাম থাকে, তাদের যদি চোর ডাকাত বাটপার যেগুলো আছে তার বাইরে কেউ যদি নির্বাচনে দাঁড়ায়, স্বতন্ত্র করুক। আমরা দেখতে চাই তাদের কত বড় শক্তি আছে। তেহরিক ইনসাফ দেখিয়েছে না? দেখিয়েছে, ওরা দেখাক, আমরা একটু দেখতে চাই। আব্দুল তুষার, আপনি সেটা করতে দিবেন কি? অবশ্যই, কেন না? যার বিরুদ্ধে নির্বাচন, জি দিবেন না, এটাই তো আপনি করতে দিবেন না। আপনি করতে দিবেন না এই জন্য যে আপনি চাইবেন না যে তারা স্বতন্ত্র দাঁড়াক। আপনি এখন আপনারা একটা কাজ করতে পারেন, রাজনৈতিক দলের একটা কাজ করেন। আপনারা ফেসিবাদ বিরোধী আন্দোলন করছেন, একটা ঐক্য ছিল না আপনাদের 5ই আগস্ট পর্যন্ত? সেই ঐক্য তো এখন একটু ভঙ্গুর অবস্থায় আছে। আপনারা নিজেরা নিজেদের বিরুদ্ধে কথা বলছেন। আপনারা ফেসিবাদ বিরোধী ঐক্য করেন, ইনক্লুসিভ নির্বাচন করেন, আওয়ামী লীগের বিরুদ্ধে ফেসিবাদী ঐক্য করে তাদেরকে সহায় দেন। না, সেটা না। আওয়ামী লীগ স্বতন্ত্র নির্বাচন করতে পারবে না, এই কথা কোথাও নাই। স্বতন্ত্র নির্বাচন আওয়ামী লীগ করবে কেন? দ্যাট ইজ নট আওয়ামী লীগ। না, না, আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল। আপনি সেটা ফেসিবাদী রাজনৈতিক দল হিসেবে আপনি আইনগতভাবে নিষিদ্ধ করেন নাই, একটা অর্ডার দিচ্ছেন, প্রশাসনিক অর্ডার, সেই অর্ডারের ভিত্তিতে তাদের কার্যক্রম নিষিদ্ধ করে রাখছেন। আপনি আওয়ামী লীগের যারা অপরাধী, যাদের বিচার হওয়া দরকার, তাদের বিচার করেন, বিচারে যান। আপনি ইচ্ছে করলে আরেকটা স্বৈরাচারী আইন করতে পারেন, সেটা আমি আপনাকে বলছি, আপনাদেরকে আরেকটা স্বৈরাচারী আইন করতে, যারা বিচারের মধ্যে আছে তারাও নির্বাচন করতে পারবে না। করেন একটা স্বৈরাচারী আইন। না করেন, করবেন, আপনারা করেন, করে আপনি আওয়ামী লীগের সাথে ফেসিবাদ বিরোধী ঐক্য করেন সবাই মিলে, বিএনপির নেতৃত্বে ফেসিবাদ বিরোধী ঐক্য বা জামাতের নেতৃত্বে করেন। বা আওয়ামী লীগ তো দলই না, নির্বাচন কেন করবে? আমি তো সেটা আপনি মনে করেন, আমার একমত হওয়ার কোনো কারণ নেই। আমরা এটা আপনার ব্যক্তিগত মতামত, পরাজিত করতে আসবে না, পলিটিক্যাল পার্টি না, ও পলিটিক্যাল সিস্টেমে আসবে কেন? জাহিদ, পশ্চিম ইউরোপের উদাহরণ দিয়ে কোনো লাভ নাই। লাভ আছে, ডেমোক্রেসি ওখান থেকে শিখেছি আমরা, ডেমোক্রেসি ওখান থেকে শিখেছি। আমরা পশ্চিম ইউরোপ কিরকম ভৌগোলিক সিচুয়েশনে আছে, ওখানকার জিওপলিটিক্যাল সিচুয়েশনটা কি? বাংলাদেশ এখন যে দলের কথা বলেছে, আওয়ামী লীগের মতো দেশকে ধ্বংস করে চলে যায় নাই। বাংলাদেশে আপনি এটা করে এফডির সাথে বাংলাদেশে পশ্চিম ইউরোপের মতো নিষিদ্ধ করে আপনি পার পাবেন। এফডি হাসিনার চাইতে আওয়ামী লীগের তুলনায় ফেরেশতা, তারপর ওই দল নিষিদ্ধের আলাপ আসছে। আর হাসিনার মতো একটা আটার মাফিয়া এবং তার একটা সন্ত্রাসী দলকে আমরা পলিটিক্যাল সিস্টেমে রাখতে বলছি। হাসিনা মাফিয়া, কোনো অসুবিধা নাই। দল অ্যাজ এ হোল জাতিসংঘের রিপোর্টে, আমি আপনাকে একটু ফর ইওর কাইন্ড ইনফরমেশন, জাতিসংঘের রিপোর্টে অনেক, জাতিসংঘের রিপোর্টে দলকে অ্যাক্সেস করা হয়েছে। জাতিসংঘের রিপোর্টে আরো অনেক কিছু আছে যেটা আপনারা বলেন না। মানে আমাদের বুদ্ধিজীবীদের, আমাদের সুশীল সমাজ, রাজনৈতিক নেতারা জাতিসংঘের পুরো রিপোর্ট ঠিকমতো পড়বেন না, কিছু বলবেন না। আমি পড়েছি ফর ইওর কাইন্ড ইনফরমেশন, আপনি চাইলে আপনার সাথে এটা নিয়ে আলোচনা করতে পারেন। এই যে আইসিটি বিচার নিয়ে জাতিসংঘ রিপোর্টে 1500 নিহতের কথা বলা আছে, 1400। আপনি এখন পর্যন্ত 832 জনের তালিকা দিয়েছেন, আপনি 1500 নিহত হয়েছে এটা বলে যাচ্ছেন অবহেলায়। এই যে জুলাই ঘোষণা, সেখানে আপনার প্রধান উপদেষ্টা 1000, জাতিসংঘ 1400 বলেছে 15 আগস্ট পর্যন্ত, ফর ইওর কাইন্ড ইনফরমেশন পর্যন্ত। সুতরাং আপনারা এতদিন ধরে বারবার বলছেন যে 1500 মানুষ নিহত হয়েছে এই আন্দোলনে। দ্যাট ইজ রং, মিথ্যাচার। তাহলে সেটা বলেন না, সেটা কোনোদিন বলবেন না, এটা বলবেন না। আর বলবেন যে না 1500 লোক নিহত। বিষয়ে কিছু যুক্ত করবেন কিনা? আমি যুক্ত না করি, আমি অন্য জায়গা থেকে বলি। সেটি হচ্ছে যে কে নিষিদ্ধ হলো না, এটা একটা যেমন তর্ক। কে নিষিদ্ধ হলো না, এটা যেমন একটা তর্ক। কিন্তু স্বতন্ত্র হয়ে কি কেউ নির্বাচন করতে পারবে কিনা, এই বিষয়টির উপর একটি প্রশ্ন এই অন্তর্বর্তী সরকার স্থাপন করেছে যখন ব্যারিস্টার সুমনকে ধরে নিয়ে গেছে। কারণ ব্যারিস্টার সুমন ছিলেন স্বতন্ত্র প্রার্থী। এখন আপনি যখন একজন স্বতন্ত্র প্রার্থীকে বলবেন যে আপনি দোষর এবং তারপর তাকে ধরে আটকে রাখবেন, তাহলে তো বলতে হবে যে স্বতন্ত্র হলেও দোষর চিহ্নিত করা যায়। এবং যারা স্বতন্ত্র দাঁড়াবেন তারা সুমনকে দেখে ভাববেন যে তারাও ভবিষ্যতে জেলখানায় ঢুকে যেতে পারেন। ফলে অন্তর্বর্তী সরকারের যে ধরনের নিরপেক্ষতা দেখানো প্রয়োজন ছিল, উনি অগাস্টের মধ্যে যুবলীগের হয়ে মাঠে ওনার শক্তি প্রদর্শন করেছেন। না, সার্জিস আলমও এই মে মাসে বঙ্গবন্ধুকে নিয়ে বক্তৃতা দিয়েছে বা তার আগে দিয়েছে। আমরা তো সেটা বিবেচনা করছি না। আমরা দেখব যে যৌক্তিকভাবে যে সুমন কি স্বতন্ত্র নির্বাচন করেছিলেন, সুমন স্বতন্ত্র নির্বাচন করেছিলেন এবং তিনি নৌকাকে পরাস্ত করেছিলেন। এখন নৌকার লোকই যদি স্বতন্ত্র এসে দাঁড়ায়, তাহলে একই ঘটনাটাই ঘটবে, যে কারণে সুমন জেলখানায়
এমনকি জাহিদের কথাও যদি যুক্তিপূর্ণভাবে আমি ধরে নেই, সুমন যুবলীগ করেছে অতএব সুমন জেলখানায়, তাহলে কিছুদিন আগে যে আওয়ামী লীগ করতো সেও আবার স্বতন্ত্র দাঁড়ালে জেলখানাতেই যাবে, কিন্তু তাহলে ডাইনে অথবা বামে একই ঘটনা ঘটবে। সবাই তো জোর করে একটু সময় নিয়ে নেয়। আমি অন্য জায়গাটাতে আসি, সেটা হচ্ছে যে এই ফলকার টুর্কের রিপোর্টটা আসলে খুবই, আমি বলবো যে অর্ধেক অর্ধেক পড়ে সবাই, সামনের টুকু একদল পড়ে, পেছনের টুকু একদল পড়ে। ফলকার টুকু একটা জায়গায় বলেছেন যে রিভেঞ্জ কিলিং হয়েছে, প্রতিশোধমূলক হত্যাকাণ্ড। এখন এই প্রতিশোধমূলক হত্যাকাণ্ডের বিষয়টি যদি সত্য হয়ে থাকে, তাহলে বাংলাদেশের আইনে প্রতিশোধমূলক হত্যাকাণ্ড কি জায়েজ? এইটা কি বিচারের মধ্যে পড়বে না? আমি কি চাইলে প্রতিশোধের জন্য আপনাকে হত্যা করতে পারি? এইটা যদি বাংলাদেশের আইনে না থাকে, তাহলে ফলকার টুর্কের ওই রিপোর্ট অনুযায়ী প্রতিশোধমূলক হত্যাকাণ্ডেরও বিচার করা প্রয়োজন, এবং সেই প্রতিশোধমূলক হত্যাকাণ্ড জায়েজ কিনা এইটাও তো আমাদেরকে আইনের মাধ্যমে করতে হবে। ফলে যে কোনো হত্যাকাণ্ডকে আমি মনে করি যে বিচারের আওতা আনা উচিত। কোন একটি দেশে যখন হত্যাকাণ্ডের বিচার হয় না, তখনই সেখানে হত্যা সংস্কৃতি তৈরি হয়। যেমন পাথর দিয়ে পিটিয়ে লোকজন মারা হচ্ছে, কারণ হচ্ছে শুরুতে মবকে প্রেসার গ্রুপ বলা হয়েছে যে মব হচ্ছে মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ। ক্ষোভের বহিঃপ্রকাশের জন্য আপনি আইন হাতে তুলে নিতে পারেন না। এবং এই অন্তর্বর্তী সরকার ঠিক বাংলা ছবির শেষ দৃশ্যে যেমন একদল লোক এসে বলতো আইন হাতে তুলে নেবেন না প্লিজ, ততক্ষণে নায়কের হাতে ভিলেন নিহত হয়েছে। ঠিক একইভাবে অন্তর্বর্তী সরকার এসে বলেন যে এখন আপনারা মব করবেন না প্লিজ, কিন্তু তারা মবকে বলেছেন প্রেসার গ্রুপ, মবকে বলেছেন এটা ক্ষোভের বহিঃপ্রকাশ, মবকে বলেছেন সেলিব্রেশন। ফলে এই যে মবতান্ত্রিক সংস্কৃতি, এটা থেকে যদি বাংলাদেশকে বের করা না যায়, তাহলে কিন্তু এই পরিস্থিতি চলতেই থাকবে। এক হাসিনা চলে গেছে, নতুন হাসিনা আসবেন। হাসিনাদের আসা যাওয়া আমরা বন্ধ করতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমরা নিজের আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য নিজের আইনসঙ্গত আচরণ না করব। একটা কথা বলতে চাইনি, তবু বলতে হচ্ছে, আমরা ইম্পিউনিটি, যেটা ডেমোক্রেসি, এগুলোর মধ্যে তালগোল পাকিয়ে ফেলছি। আমাদের এই তর্কটা দেশকে খুবই ক্ষতিগ্রস্ত করবে, যেটা আমি বারবার শুরুতেই বলেছি। কোনো তর্ক দেশকে ক্ষতিগ্রস্ত করে না, তর্কই হচ্ছে গণতন্ত্র। আমাদের মধ্যে প্রশংসা আর পূজার পার্থক্য করতে জানতে হবে, সমালোচনা এবং কুৎসার পার্থক্য জানতে হবে। দ্যাট ইজ হোয়াট উই ডোন্ট নো। এই 4 বছরের বাচ্চা থেকে শুরু করে শিক্ষার্থীরা যখন প্রাণ দিয়েছে, অনেক মানুষ উন্মুক্ত বাতাসে কথা বলছে, এটার মূল্য অপরিসীম। এবং শুধুমাত্র ডেমোক্রেসি, হাসিনা তো থাকলে আরো 12টা নির্বাচন দিয়ে দিত 3 বছর পর পর। আমরা কি শুধু সেটা চাই কিনা? এইটা জন আকাঙ্ক্ষা নয়, দ্যাট নিড টু বি ক্লিয়ার। আমরা চাই, আমরা এমন একটি সরকার চাই, এমন মানুষের উপর ভরসা করতে চাই যারা নিজের উপর নিজে ভরসা করার উপযুক্ত। আমি এই কথাটাই বলছি। আমরা যা করছি, যে দর্শক শ্রোতা যা শুনছে, তারা আহত হচ্ছে, এত রক্ত দিয়েছে, এত প্রাণ দিয়েছে, অবশ্যই সবগুলো খুবই যুক্তিতর্ক। আমি নিজেই লজিকের স্টুডেন্ট, কিন্তু এখানে যুক্তির বাইরেও এমপ্যাথি, সিম্প্যাথি, আমাদের একটা শেয়ার্ড কালচারাল ট্রেডিশন তৈরি করার একটা ইস্যু আছে এখানে বক্তব্যের, আমাদের অ্যাপ্রোচের প্যাটার্ন নির্ধারণ করবে আমরা আসলে পরবর্তীতে যে সরকার আসবে সেটা হাসিনার মতো হবে কিনা। আমরা কারো না কারো উপর নির্ভর করতে হবে, এবং তাদেরকে আমরা সহযোগিতা করতে চাই, উৎসাহিত করতে চাই, খারাপ কাজ থেকে বিরত রাখার জন্য তাদের আমরা অবশ্যই পরামর্শ দিতে চাই। ধন্যবাদ জানাচ্ছি অধ্যাপক ডক্টর কামরুল হাসান। জাহিদুর রহমান, 2 লাইনে শুনবো আপনার মন্তব্য। আমি অনেক বলে ফেলেছি মনে হয় অলরেডি, আর খুব বেশি বাকি নাই। সেটা হচ্ছে আমি 2 লাইনে শেষ করতে হবে। হ্যাঁ 2 লাইনে শেষ করছি। আমি আশা করি সর্বশেষ আমাদের সবকিছু সমালোচনা, সব সংকটের পরও আমরা একটা নির্বাচনের দিকে যাচ্ছি। আমরা একটা নির্বাচন করে ডেমোক্রেটিক কালচার আসুক, আমরা কথা বলবো, ঝগড়াঝাটি করব, করতে করতে আমরা একটা সময় আসলে ট্রু একটা লিবারেল ডেমোক্রেসিতে পরিণত হবে বলে আমি বিশ্বাস করি। থ্যাংক ইউ। জনাব মাহমুদুর রহমান মান্না, আপনার 2 লাইন মন্তব্য নিয়ে পুরো আয়োজন শেষ করতে চাই। আপনার 2 লাইন মন্তব্য নিয়ে পুরো আয়োজন শেষ করতে চাই। জুলাই মন্তব্য মানে থ্যাংক ইউ। প্রথম কথা হচ্ছে যে যত বিতর্ক হোক না কেন, অল ওয়েল দ্যাট এন্ডস ওয়েল। আমি মনে করি এখন পর্যন্ত যেটা হয়েছে, আমি হয়তো চেয়েছিলাম 100, আমি 30-এরও পেয়েছি, একেবারে পাইনি আমি তা মনে করি না। এমনকি গণতন্ত্রায়নের ক্ষেত্রে কনস্টিটিউশনের মধ্যেও যে অ্যামেন্ডমেন্ট আনবার ব্যাপার 10 বছর সহ আরও বেশ কিছু বিষয়ে এরকম অগ্রগতি আছে আমি মনে করি, যেটা গণতন্ত্রের যাত্রাপথকে মসৃণ না হলেও যাবার উপযোগী করবে। আমি এটাও মনে করি যে রাজনৈতিক দলগুলোর উপরে গণচেতনার যে চাপটা তৈরি হয়েছে, তার জন্য আমি প্রত্যেকটা দলকেই দেখছি গণচেতনার কথা বলতে। 3 নম্বর,
একটা প্রশ্ন আজকের উপস্থাপক করেছিলেন, পরে হয়তো তার বলে নেই, আমরা জবাব দিতে বলে নেই। 71 আমাদের দেশে অনন্য ঘটনা, তার কোনো তুলনা কোনো জিনিসের সাথে আমি করছি না, কিন্তু 71-এর যে চেতনা, সেই চেতনা 1 বছর পরেও 24 যেরকম করে জ্বলন্ত আছে এরকম করে থাকতে দেখিনি আমি বরঞ্চ দেখেছি মাত্র কিছুদিন যাবার পরে স্বয়ং শেখ মুজিব বলেছিলেন তার দেশে কীরকম রিলিফ চুরি হচ্ছে, দুর্নীতি হচ্ছে, অন্যায় হচ্ছে, কিন্তু এই সরকারের বিরুদ্ধে এই রকম দাবি ওঠে নাই। তার চাইতে বড় কথা হচ্ছে এখনো পর্যন্ত প্রায় সমস্ত দল এই অঙ্গীকারের সাথে আছেন যে জুলাইয়ের চেতনাকে ধারণ করেই তারা আগামী দিনে যাবেন। জুলাইয়ের চেতনা বলে কোনো বিষয় আমি এরকম পার্টিকুলারলি মনে করি না। আমি মনে করি সব চেতনার মূল লক্ষ্য আরও সুখী জীবন গড়া, তার জন্য সুখী সমাজ গড়া, সুখী রাষ্ট্র, ভালো একটা প্রশাসন। এই অঙ্গীকার আমাদের মধ্যে যতদিন জীবিত থাকবে এই লড়াই চলতে থাকবে। আমি মনে করছি না যে এটা এখন স্তীমিত হয়ে গেছে, এটা থেমে গেছে, এটা চলতে থাকবে, এমনকি নির্বাচনের পরেও এটা চলবে, আমি এই প্রত্যাশা করি।